আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইসরায়েল রাষ্ট্রের মেরুদণ্ডে যেন আঘাত হানা হয়েছে। ইসরায়েলের নেগেভ মরুভূমির কাছে বীরের সেবা শহরে অত্যন্ত গোপন এবং খুব গুরুত্বপূর্ণ একটি কেমিক্যাল কারখানায় আঘাত হেনেছে ইরানের মিসাইল। দাউ দাউ করে জ্বলে উঠেছে ইসরায়েলের কেমিক্যাল কারখানাটি। প্রচন্ড রকম বিস্ফোরণে কেমিক্যালের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় যেন একটা রাসায়নিক হামলা হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের নাগরিকদেরকে বলা হয়েছে সবাই বাড়িঘরের দরজা বন্ধ করতে, জানালা বন্ধ করতে, এসি বন্ধ করতে, ভেতরে যেন কোনো কেমিক্যাল বাতাস, বিষাক্ত বাতাস প্রবেশ না করে। পরিস্থিতিটা আমাদের আজকের থাম্বনেইলের চেয়ে ভয়াবহ। তুর্কিপিডিয়া নিউজ আপনাদেরকে যত ধরনের ছবি এবং ভিডিও দেখায়, সবগুলো রিয়েল টাইম। এখানে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি করা বানোয়াট মিথ্যা ছবি বা ভিডিও দেখানো হয় না। যদি আমরা এআই এর তৈরি করা কোনো ছবি দেখাই, সেটাও আমরা জানিয়ে দেই। আজকে কত ভয়াবহ আক্রমণ হয়েছে ইসরায়েলে, সেই বিষয়টি আমরা একদম রিয়েল টাইম ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন আপনাদেরকে নিয়ে যাই ইসরায়েলের বীরের সেবা শহরে, যেখানে কেমিক্যাল কারখানা। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কেমিক্যাল কারখানায় মিসাইল হিট করার পর সেখানে কি ভয়াবহ পরিমাণ বিস্ফোরণ হচ্ছে এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু একটি নয়, আমাদের কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ এসেছে। What the fuck? אצלנו. আজকের এই ঘটনাটি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আসেনি। আজকের এই ঘটনাটি এসেছে ইসরায়েলের মেইনস্ট্রিম মিডিয়ায়ও। এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর ধ্বংস হয়ে যাওয়া কেমিক্যাল কারখানার পরিস্থিতিটা আমাদের কাছে ছবিও এসেছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ইসরায়েলের মেইন মিডিয়া টাইমস অফ ইসরায়েলের এই মুহূর্তের হেডলাইনে। আপনারা দেখবেন, ইরান মিসাইল কজেস ব্লেজ ইন বীরের সেবা এরিয়া কেমিক্যাল প্ল্যান্ট। আমরা যেটা বলেছিলাম যে ইরানের মিসাইল বীরের সেবা এলাকার একটি কেমিক্যাল প্ল্যান্টে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ আমাদের এই সংবাদটি 100% কারেক্ট একটি সংবাদ। শুধু এটি নয়, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো আপনাদেরকে। কেন বলেছিলাম যে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় এবং ইসরায়েলের মেরুদণ্ডে আঘাত এনেছে ইরান। ইসরায়েল রাষ্ট্রটি সম্পর্কে আজকে এমন কিছু তথ্য জানাবো বাংলাদেশের মিডিয়ায় যেই তথ্য শুনেননি কোনোদিন। ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল একজন কেমিস্টের হাত ধরে, একজন রসায়নবিদদের হাত ধরে। ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রথম প্রেসিডেন্ট একজন রসায়নবিদ ছিল, তার নাম ছিল ওয়াইজম্যান। আপনারা স্ক্রিনে যেই ছবিটি দেখছেন, এই ব্যক্তিটি ইসরায়েলের প্রথম প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। এবং বিজ্ঞানী আইনস্টাইনের সাথে আরেকটি ছবিতে আপনারা তাকে দেখতে পাচ্ছেন, মাঝখানে মাথায় চুল কম এই ব্যক্তিটি। এই ব্যক্তির জন্ম হয়েছিল বেলারুশ নামক একটি জায়গায়, যেটি সেই সময় সোভিয়েত ইউনিয়ন তথা সোভিয়েতও হয়নি, তখন রাশিয়ান সাম্রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে পড়াশোনা করেছেন জার্মানিতে এবং অর্গানিক কেমিস্ট্রির উপরে পিএইচডি করে তিনি শিক্ষক হয়েছিলেন ইউনিভার্সিটি অফ জেনেভায়। তার উপরে তিনি যুক্তরাজ্যের আরেকজন ইহুদি রাজনীতিবিদ আর্থার বেলফোর্ডের সাথে বন্ধুত্ব হয়, চলে আসেন যুক্তরাজ্যে। 1910 সালে ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নেন। ইসরায়েলিরা বা ইহুদিরা বারবার তাদের নাগরিকত্ব চেঞ্জ করে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি সম্ভবত ডুয়েল সিটিজেনশিপের মালিক এই ইহুদিরা। এই ব্যক্তি ব্রিটিশ সিটিজেন নেয়ার পরে উনি এমন কিছু বিস্ফোরক পণ্য তৈরি করেন যার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীকে সহযোগিতা করা হয়। চেয়াইন ওয়াইজম্যানের এই সহযোগিতার পুরস্কার দিতে চায় ব্রিটিশরা। তার কাছে প্রচুর টাকা পয়সা দেয়ার প্রস্তাব করে ব্রিটিশ সরকার। আমি আপনাদের নামও বলে দিচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদেরকে কোরডাইট নামক একটি এক্সপ্লোসিভ প্রপেল্যান্ট প্রদান করেন এই রসায়নবিদ। তিনি ব্যাকটেরিয়াল ফার্মামেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ফার্মামেন্ট প্রসেসের জনক বলা হয়।
এবং এগুলো বিক্রি করে একদিকে প্রচুর টাকার মালিক হন, অন্যদিকে যুদ্ধের সময় ব্রিটিশ সরকারকে সহযোগিতার কারণে ব্রিটিশরা তার কাছে নিজেকে ঋণী মনে করে তাকে আর্থিকভাবে পুরস্কার দেওয়ার কথা বলা হয়। কিন্তু ওয়াইজম্যান আসলে একজন জ্ঞানী মানুষ ছিল। ওয়াইজম্যান সে বলেছে, আমি কোনো টাকা পয়সা চাই না, আমি চাই আমার জাতির জন্য একটা এক টুকরো জমি, সেটা হতে হবে ফিলিস্তিনে, যেই জায়গাটায় সুলতান আব্দুল হামিদ থিওডোর হার্জলকে কোনো জায়গা দেয়নি, সেই জায়গাটা আমি চাই। ব্রিটিশরা বলেছে, ওকে, আমরা অটোমান সাম্রাজ্য থেকে এই জায়গাটি দখল করব, তারপর এটাতে তোমাদেরকে জায়গা দেব। কথা রেখেছিল ব্রিটিশরা। প্রথম বিশ্বযুদ্ধে 1917 সালে দ্য সেকেন্ড ব্যাটল অফ গাজাতে আরবদের বিশ্বাসঘাতকতায় এবং একজন তুর্কিশ কমান্ডারের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হয় অটোমান সৈন্যরা। তারা পিছু হটে এবং ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের হাতে। এবং এই যে ছবিতে দেখা ব্যক্তি ওয়াইজম্যান তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, ততদিনে তার বন্ধু ইহুদি রাজনীতিবিদ বেলফোর, আর্থার বেলফোরকে দিয়ে বেলফোর ডিক্লারেশনের ঘটনা ঘটান এবং সেই ডিক্লারেশনের মাধ্যমেই ইহুদিদের জন্য ফিলিস্তিনের ভূখণ্ডে একটি স্বাধীন সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রস্তুতের ঘোষণা হয় এবং পরবর্তীতে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয় 1948 সালে এবং 1949 সালে এই রাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন এই ব্যক্তি, রসায়নবিদ, কেমিস্ট ওয়াইজম্যান। এবং এই ওয়াইজম্যানের নামেই ইসরায়েলে প্রতিষ্ঠিত হয় ওয়াইজম্যান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 1951 সালে মৃত্যুর আগ পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট ছিল এই কেমিস্ট। এখন ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠায় যেমন একজন রসায়নবিদের ভূমিকা রয়েছে, ইসরায়েল রাষ্ট্রের শক্তির পেছনে ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, কেমিক্যাল কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা। আজকে সেই শক্তির জায়গাতেই কিন্তু হিট করেছে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ কেমিক্যাল কারখানাটি ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ইস্পাহানে ইরানের ইরানের স্টিল কারখানায় হামলার প্রতিশোধ নিয়েছে ইরান এইভাবে ইসরায়েলের ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল প্ল্যান্টগুলোতে হামলার মাধ্যমে। গতকালকেও হাইফায় একটি ইন্ডাস্ট্রিয়াল জোনে হামলা করেছিল ইরান এবং সর্বশেষ হামলায় ইরানের তেহরান ইউনিভার্সিটিতে হামলার প্রতিশোধ হিসেবে ইরান তার শত্রুদের ইউনিভার্সিটিগুলোতে হামলার কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে। প্রিয় দর্শক, আজকে আমরা আরো কিছু যুদ্ধের সংবাদ দেখাবো। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সংবাদ, ইরানে হামলা করতে যাওয়ার পর ইরানের এয়ার ডিফেন্স আরেকটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। তার ছবি প্রকাশ করেছে ইরানের আইআরজিসি। এখন পর্যন্ত 135টা ড্রোন ভূপাতিত করে একটা রেকর্ড করেছে ইরান। সেই সাথে আমেরিকার কয়েকটা ফাইটার জেটকে ফায়ার করেছে ইরান। তবে যুদ্ধের সবচেয়ে বড় লড়াইটা চলছে লেবাননের ফ্রন্টে। লেবাননে ইসরায়েলি সৈন্যদেরকে টার্গেট করে লেবাননের ভেতর থেকে, ইরাক থেকে একের পর এক মিসাইল হামলা, ড্রোন হামলা চলছে। তবে আজকে সবচেয়ে বড় একটা অ্যাম্বুশের ঘটনা ঘটেছে দক্ষিণ লেবাননের কুয়ান্তারা শহরে। যারা দর্শক দেখছেন আপনারা জানবেন যে প্রতিদিন আমরা কিন্তু যুদ্ধের ফিল্ডের তাজা তথ্যগুলো আপনাদের জানাই, সেই সাথে ছবি ভিডিও দেখানোর চেষ্টা করি। সাধারণত আমাদের ভিডিওগুলোতে আলাদা আলাদা ভাবে একটা দুইটা ট্যাঙ্ক হিট করার ভিডিও দেখানো যায়, যা ভিডিও আমাদের কাছে আসে আমরা সেটা দেখাই। কিন্তু আজকে একটা নয়, এক জায়গায় অন্তত 4-5টা দখলদার সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং সামরিক অবস্থানকে টার্গেট করে আগে থেকে উৎপেতে থাকা লেবানিজ গেরিলারা যে অ্যাম্বুশ চালিয়েছে তার ভিডিও এসেছে আমাদের কাছে। প্রচন্ড রকম ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার বাহিনী। তাদেরকে উদ্ধার করতে আসা সেনাদের উপরেও হামলা চালানো হয়েছে। শেষ পর্যন্ত তারা কালো ধোঁয়া সৃষ্টি করতে পারে এমন বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে কোনো রকমে পালিয়ে গিয়েছে। চলুন দেখে আসি লেবাননের যুদ্ধটি।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন লেবাননের ফ্রন্টে যুদ্ধের পরিস্থিতি। দখলদার বাহিনীকে টার্গেট করে কিন্তু একের পর এক রকেট ফায়ার করছে লেবানিজ গেরিলারা। আপনারা দেখছেন যে রকেটগুলো একটার পর একটা বিভিন্ন পজিশনে আঘাত হানছে এবং ভিডিওটা বেশ দীর্ঘ, অথবা কতগুলো ভিডিওর কম্পাইলেশন, এবং সেখানে তারা কিন্তু স্থানীয় গেরিলা বাহিনী হওয়ার কারণে লেবাননের ভেতরের সবকিছু তাদের নখদর্পণে, সেইখানের মানচিত্র, অলিগলি সবকিছু তারা জানে। আবার স্থানীয় অনেক সোর্স রয়েছে, তারা তাদেরকে জানিয়ে দিচ্ছে কোথায় কোথায় দখলদার সেনারা অবস্থান করছে। এবং পিন পয়েন্ট আক্রমণের কারণে রাতের আধারে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে দখলদার বাহিনী। পরবর্তীতে তাদের হতাহত ব্যক্তিদেরকে কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখানে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, এই পরিসংখ্যান কিন্তু এখনো দেয়নি। তবে নেতানিয়াহুকে দেখা গিয়েছে বাংকার থেকে কয়েকদিন পর। নেতানিয়াহু বলছে লেবাননের হুমকি মোকাবেলায় লেবাননের ভেতরে, আরো ভেতরে প্রবেশ করার অর্ডার দেয়া হয়েছে সেনাবাহিনীকে। লেবাননের ভেতরে নাকি ইসরায়েলের বাফার জোনকে বড় করবে। লেবানিজরা বলছে আসো, যত কাছে আসবা তত তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। চলুন দেখে আসি নেতানিয়াহু কি বলছে। מצב בפיקוד צפון עם שר הביטחון, עם הרמטכ"ל, עם אלוף הפיקוד וגם עם מפקדי האוגדות. אני פגשתי מפקדים אמיצים, מפקדים שנחושים להכות באויבינו ולהרחיק את הסכנה מגבולנו. אנחנו במערכה רב-זירתית. אנחנו מכים בעוצמה אדירה באיראן ובשלוחיה. এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এই যুদ্ধের অন্যতম আর্কিটেক্ট নেতানিয়াহু কিন্তু তার অফিস থেকে ভিডিও করছে না, তার রেগুলার কার্যালয় থেকে ভিডিও করছে না। তার পেছনের এই ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটি অপরিচিত। দীর্ঘদিন ধরে বাংকারে বসবাস করছে নেতানিয়াহু। কোথায়, কোন বাংকারে, কেউ জানে না। ইসরায়েলের নাগরিকরাও জানে না। যদি ইসরায়েলিরা এই মুহূর্তে নেতানিয়াহুকে পেত, কি যে অবস্থা করত আল্লাহই ভালো জানে। এক রাতে অন্তত 18 বার বাংকারে গিয়েছে, বেরোয়েছে, বেরোচ্ছে, গিয়েছে, বাসায় যায়, বাংকারে যায়, বাংকারে যায়, বাসায় যায়। ইসরায়েলি নাগরিকদের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে এই রাজনীতিবিদ। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছে নেতানিয়াহু। এত দায়িত্ব পালন করার পরও ক্ষমতার লোভ আর শেষ হয় না, এবং ছলে বলে কলে কৌশলে যুদ্ধ বাঁধিয়ে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইছে। নেতানিয়াহুর কাছ থেকে বিরক্ত, ত্যক্ত ইসরায়েলের নাগরিকরা, যে কারণে গত কয়েকদিন ধরে ইসরায়েলের ভেতরে প্রচন্ড রকম বিক্ষোভ চলছে, নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ। নেতানিয়াহু এখন নানা ধরনের কাসুন্দি ঘাটছে, গল্প শোনাচ্ছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। তবে নেতানিয়াহুর উচিত জবাব দিয়েছে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ারে নাপিদ। ইয়ারে নাপিদ বলেছেন নেতানিয়াহু হলো একটা অক্ষম ব্যক্তি, যে কিনা যুদ্ধ জানে না। সে জানে না একটা যুদ্ধ কিভাবে জয়লাভ করতে হয়। নেতানিয়াহু আমাদেরকে বিজয়ী করতে পারেনি গাজায়, নেতানিয়াহু আমাদেরকে বিজয়ী করতে পারেনি লেবাননে, আমরা কোনো বিজয় দেখছি না ইরানেও। নেতানিয়াহু আমাদেরকে ধোঁকা দিচ্ছে। এটা হলো ইয়ের নাপিদের কথা। কিন্তু নেতানিয়াহু তার কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে একদিকে যেমন যুদ্ধ চলছে, পাল্টাপাল্টি হামলা চলছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আক্রমণের শিকার হচ্ছে। আপনারা এখন যেই জায়গাটি দেখছেন, এটি ইরাকে অবস্থিত আমেরিকার একটি ঘাঁটি। ইরাকে এবং আজকে আরব আমিরাতে অনেকগুলো আমেরিকান স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন আজকে রেডিমেড বাংকারের অর্ডার দিয়েছে। তাদের সৈন্যদের নিরাপত্তা নিয়ে তারা টেনশনে আছে। 1 মাসের মধ্যে বাংকার তৈরি করে দিতে পারে, কনক্রিটের বাংকার যেটা মাটির নিচে বসানো যায়। এইরকম রেডিমেড বাংকার চেয়ে টেন্ডার আহ্বান করেছে পেন্টাগন। অন্যদিকে এই যুদ্ধকে বন্ধ করার জন্য একটা নতুন প্রচেষ্টা শুরু করেছে তুরস্ক, পাকিস্তান, মিশর এবং সৌদি আরব। তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হয়েছে, এবং সেখানে এই যুদ্ধকে কিভাবে থামানো যায়, যুদ্ধের গতিবেগ কমানো যায়, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে।
সেই আলোচনায় যদি কোনো বড় ধরনের ঘোষণা আসে আমরা সেটি আপনাদেরকে জানাবো। আমাদের অনেকে প্রশ্ন করছেন যে সিরিয়ার কোনো অবস্থান দেখেন না কেন? এই যুদ্ধে সিরিয়া নীরব রয়েছে, নিরপেক্ষ রয়েছে। সিরিয়া নতুন করে আর কোনো যুদ্ধে জড়িত হতে চাইছে না। সিরিয়ার জনগণ দীর্ঘ ১৪ বছর লড়াই করেছে। লড়াই করেছে আমেরিকার বিরুদ্ধে, লড়াই করেছে রাশিয়ার বিরুদ্ধে, লড়াই করেছে ইরানের বিরুদ্ধে, লড়াই করেছে যুক্তরাজ্যের বিরুদ্ধে, ইতালির বিরুদ্ধে। সিরিয়াতে ২২ টা দেশের আর্মি ছিল। আর কত যুদ্ধ করবে তারা? সিরিয়া এখন বিকল্প চিন্তা করছে। সিরিয়া চিন্তা করছে পুরো আরব বিশ্বের তেল যখন হরমুজ প্রণালী দিয়ে বের হতে পারছে না, তখন একটা বিকল্প তেলের রুট হতে পারে সিরিয়া নিজেই। কারণ এখন পর্যন্ত সিরিয়া নিরাপদ আছে। কিভাবে সম্ভব? সিরিয়া এবং তুরস্ক এই দুটি দেশ ইউরোপের সাথে কানেক্টেড। তুরস্ক সরাসরি স্থলপথে কানেক্টেড। তুরস্কের সাথে ইরাকের পাইপলাইনে কানেকশন আছে। ইরাকের তেলগুলো খুব সহজে তুরস্কের উপর দিয়ে ইউরোপে যাওয়া সম্ভব। আবার সিরিয়ার সাথে ইরাকের বর্ডার আছে। সৌদি আরবের সাথে সিরিয়ার বর্ডার আছে। ইরাকের বর্ডার আছে। এইভাবে যদি আরব বিশ্বের তেলগুলো ইরাকের উপরে আসে, ইরাকের বন্দর দিয়ে খুব সহজেই ভূমধ্যসাগর হয়ে এই তেলগুলো ইউরোপে বা অন্যান্য দেশে যেতে পারবে। যদি বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়া হয়, যদি সুয়েজ খালও বন্ধ করে দেওয়া হয়, তখন বিকল্প পথ থাকবে দুটা, সিরিয়া এবং তুরস্ক। এই পরিস্থিতিতে সিরিয়া এবং তুরস্কে নতুন তেলের পাইপলাইন তৈরি করার ব্যাপারেও আলোচনা চলছে। সিরিয়া চাইছে এই জায়গায় বিদেশি বিনিয়োগ সংগ্রহ করতে, বিশেষ করে পশ্চিমা বিনিয়োগ সংগ্রহ করতে, যার মাধ্যমে সিরিয়াতে প্রচুর পশ্চিমা বিনিয়োগ হলে পশ্চিমারাই চিন্তা করবে যে সিরিয়া আক্রান্ত হলে তাদের ব্যবসার ক্ষতি। সুতরাং সিরিয়াতে যেন আর নতুন করে কোনো যুদ্ধ না বাঁধে। আমেরিকার অভ্যন্তরে বিক্ষোভের কি অবস্থা জানতে চেয়েছেন? আমেরিকার ভেতরেও একটা নতুন বিক্ষোভ তৈরি হয়েছে যার নাম হলো নো কিং। আমরা কোনো রাজা চাই না। আমেরিকার অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে এবং আমেরিকার সিভিল রাইট অ্যাক্টিভিস্টরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের টার্গেট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এই যুদ্ধটি করছে মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে। আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে আমেরিকার সংসদ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিকে টেকনিক্যালি ওয়ার বলছে না, এটিকে কনফ্লিক্ট বলছে, মিলিটারি অপারেশন বলছে এবং নানা ছলছাতুরি করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ করছে, যেই যুদ্ধটি ইললেজিটিমেট এবং ইল্লিগাল। কোনো ধরনের আন্তর্জাতিক আইন কিংবা ইন্টারন্যাশনাল বডির কাছ থেকেও অনুমোদন নেওয়া হয়নি। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। যুদ্ধের কারণে আমেরিকা এখন পর্যন্ত ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ইকোনমি। আমেরিকার শেয়ার মার্কেট থেকে বড় বড় কোম্পানিগুলোতে ধস নামছে। আমেরিকার ডাইরেক্ট যুদ্ধের ব্যয় ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে। যে কারণে মার্কিন নাগরিকরা বারবার বিক্ষোভ করছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আগামী নির্বাচন, মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আমেরিকার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারানোর একটা হুমকির মধ্যে রয়েছে। আজকের মতো শেষ করছি আমাদের আজকের লাইভ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।